আমি রুমি। আমি এক মালিকের বাড়িতে কাজকর্ম করতাম এবং মালিকের স্ত্রী থাকা সত্ত্বেও মালিক রোজ রাতে আমার কাছে আসতো এবং সারা রাত আমার সঙ্গে মজা নিত। আসলে কিছু কারণবশত আমাকে লোকের বাড়িতে কাজকর্ম করতে হতো। এক কথায় বলতে গেলে অগত্যায় আমি কাজের মাসি হয়ে গেছিলাম এবং কিছু টাকার লোভে আমার নিজের মা আমাকে বিক্রি করেছিল। তারপর যেই মালিকের বাড়িতে আমি কাজ করতাম সেই মালিকের স্ত্রী তার স্বামীকে বলতো আমার সঙ্গে রাত কাটাতে। তারপর মালিক মালকিনের কথা শুনে জোর জবরদস্তি আমার সঙ্গে সম্পর্ক করত। মালিক রোজ রাতে আমার সঙ্গে মজা নিত। আমি বোবা ছিলাম বলে আমার দুর্বলতার সুযোগ নিত। আজকের গল্পটি শুনে আপনাদের চোখে জল চলে আসবে। এই গল্পটি লিখেছে আমার এক প্রিয়জন। কারণ আমি মূর্খ ও অশিক্ষিত। না আমি লিখতে জানি, না আমি পড়তে জানি। তাই এই গল্পটি লিখতে আমার এক প্রিয়জন সাহায্য করেছে। আমি একজন বোবা মেয়ে। কিন্তু বোবা হলেও আমি ভীষণ তরুণী ও সুন্দরী ছিলাম। কিন্তু তা সত্ত্বেও কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি। কারণ আমি বোবা। তাই আমার বয়স প্রায় ২৭ বছর হয়ে গেছিল। ২৭ বছর বয়সে আমার বিয়ের একটা সম্বন্ধ আসে এবং তারা জানতো যে আমি বোবা, তা সত্ত্বেও এই বিয়েতে নাকি প্রস্তুত ছিল। তারা শুধুমাত্র পণের বিনিময়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং বাবা বলেছিল, "আমাদের যেটা একমাত্র জমি আছে সেই জমিটা বিক্রি করে বাবা আমার বিয়ে দিবে।" কিন্তু আমার মা এটা কখনোই চায়নি যে বাবা আমার বিয়ের জন্য জমি বিক্রি করবে। আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কারণ আমার মা যখন অসুস্থ ছিল তখন মায়ের চিকিৎসার জন্য বাবা অনেক টাকা খরচ করার পরেও মাকে বাঁচাতে পারেনি। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করে। কারণ তখন আমি ছোট ছিলাম। তখন আমার দেখাশোনার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। আমাকে কোনো ছেলে পছন্দ করেছে এটা শুনে খুব খুশি ছিলাম আমি। কিন্তু তার ঠিক ২ দিন পরেই বাবা এত বেশি অসুস্থ হয়ে পড়ে যায় যে বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমি যখন মায়ের কাছে কারণ জানতে চাই তখন মা কাঁদতে কাঁদতে আমাকে বলে, "এই সব কিছু তো তোর জন্যই হয়েছে। তোর বাবা আজ তোর জন্য অসুস্থ হয়েছে। তোর বিয়ের চিন্তা করে আজ তোর বাবা হাসপাতালে ভর্তি হয়েছে। এবার কিভাবে তোর বাবার চিকিৎসা করব? তোর বাবার চিকিৎসা করতে না পারলে তোর বাবাকে বাঁচাতে পারবো না। তাই তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই কিছু একটা করে তোর বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় কর।" ওই সময় বাবাকে হাসপাতালে বিছানায় অচল অবস্থায় পড়ে থাকতে দেখে আমি কাঁদতে কাঁদতে মাকে ইশারা করে বললাম, "মা, আমাকে যা করতে হবে আমি করব এবং বাবাকে সুস্থ করে তুলব।" তারপর আমার মা একটা মহিলার কাছে নিয়ে যায়। সেই মহিলাটি আমার মাকে অগ্রিম ২০,০০০ টাকা দেয়। আমি তখন খুশি ছিলাম এটা ভেবে যে এবার আমার বাবার চিকিৎসা শুরু হবে। তারপর মা আমাকে ওই মহিলার কাছে রেখে দিয়ে চলে যায়। তারপর ওই মহিলাটি আমাকে দিল্লিতে নিয়ে আসে এক মালিক ও মালকিনের বাড়িতে। আমার বাবা যেহেতু হাসপাতালে ভর্তি ছিল তাই সে এই ব্যাপারে কিছুই জানতো না। আমি যখন দিল্লিতে নতুন মালিক ও মালকিনের বাড়িতে আসি তখন তারা আমার কাছে একটা পেপারের টিপসই নিয়েছিল এবং সেই পেপারে কী লেখা ছিল আমি তো সেই ব্যাপারে কিছুই ধারণা করতে পারিনি। কিন্তু তারা বলেছিল এই পেপারে লেখা আছে ১ বছরের আগে আমি তাদের বাড়ির কাজকর্ম ছেড়ে যেতে পারবো না এবং আমি তাদের এই চুক্তি গ্রহণ করেছিলাম। আমি যেহেতু অশিক্ষিত ছিলাম তাই আমি পড়তে পারিনি যে সেই চুক্তি পেপারে কী লেখা ছিল। আচ্ছা, বোবা ছেলেমেয়েদের কি কোনো অনুভূতি, আবেগ বা ইচ্ছে থাকতে পারে না? তারাও তো মানুষ। কিন্তু কথা না বলতে পারায় বেশিরভাগ মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার করে এবং আমার সাথেও সেটাই হয়েছিল। একমাত্র আমার বাবা ছাড়া আর কেউ আমাকে বুঝতো না। ভেবেছিলাম কোনো রকমভাবে কাজ করে বাবার চিকিৎসার খরচ বের করে বাবাকে সুস্থ করে তুলব। তারপর বাবা সুস্থ হলে এই কাজ ছেড়ে আবার বাড়ি ফিরে যাব। কিন্তু সেটা আর হয়নি। কারণ আমার মা তো আমাকে বিক্রি করে দিয়েছিল। তারপর মালিকের বাড়িতে যখন কাজ শুরু করি তখন ১ম ২ দিন তারা আমার সঙ্গে ভালোই ব্যবহার করেছিল। তারপর মালকিন আমাকে দিয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করাতো। আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়তাম তাও আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। সেদিন ছাদে আমি যখন কাপড় মেলে দিচ্ছিলাম তখন মালিকও ছাদের উপর এসে আমাকে উপর থেকে নিচে পর্যন্ত খুব ভালোভাবে দেখছিল। ঠিক তখনই মালকিন ছাদে এসে মালিকের সঙ্গে কিছু কথা বলে। তারপর মালকিন আমার কাছে এসে আমাকে এমন প্রশ্ন করে যেগুলো শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। আসলে মালকিন তখন আমাকে জিজ্ঞেস করল, "এই মেয়ে, তোর কি বিয়ে-টিয়ে হয়েছিল?" মালকিনের কথা শুনে আমি তখন মাথা নাড়িয়ে না বললাম। তারপরে মালকিন জিজ্ঞেস করলেন, "আচ্ছা, তুই কি কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিস?"
আমি তখন ঘাবড়ে গিয়ে নিজের কান ধরে মাথা নাড়িয়ে না বললাম। আমার কথা শুনে জানি না কেন মালকিন হাসতে হাসতে মালিকের কাছে চলে যায়। মালকিন কখনো আমার নাম ধরে ডাকতেন না। তিনি সবসময় আমাকে এই মেয়ে বলেই ডাকতেন। তার পরের দিন দুপুরবেলা আমি যখন রান্নাবান্না করছিলাম তখন মালকিন আমাকে ডেকে বললেন, এই মেয়ে, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। আগামী 2 দিন পরেই মন্ত্রীজি আমাদের বাড়িতে আসবেন। তাই তোকে মন্ত্রীজিকে খুশি করতে হবে। শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তোকে মন্ত্রীজির সঙ্গে ঘুমোতে হবে। মালকিনের কথা শুনে আমি হাত নাড়িয়ে কাঁদতে কাঁদতে না বললাম। আমার মুখ থেকে না শুনে মালকিন বললেন, দেখ, তুই যদি একটা রাত মন্ত্রীজির সঙ্গে কাটিয়ে দিস তাহলে তোর বেতন ডবল করে দিব। আমাকে টাকার লোভ দিয়ে খারাপ কাজে নিয়োজিত করতে চেয়েছিলেন মালকিন ও মালিক। কিন্তু আমি যখন রাজি হয়নি তখন মালকিন অনেক রেগে আমার চুলের মুঠি ধরে বললেন, এই মেয়ে, তুই ভালো কথায় মানবি না, তাই তো? তুই যে এগ্রিমেন্ট পেপারে টিপসই দিয়েছিলি, সেই পেপারে পরিষ্কারভাবে লেখা আছে যে আমরা যেটা বলবো তোকে সেটাই করতে হবে, এবং এখান থেকে পালানোর চেষ্টা করলে তোকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। মালকিনের কথা শুনে আমি ওনার পা ধরে কাঁদতে শুরু করি। মালকিন তখন আমাকে একটা লাথি মেরে বললেন, তোদের মতো মেয়েকে আমি খুব ভালোভাবেই চিনি, তাই এই সব নাটক করে কোনো লাভ নেই। ওদিকে মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিলেন, আর মালকিনের নাম ধরে বললেন, এই মেয়েটা যদি মন্ত্রীজির সঙ্গে রাত কাটাতে রাজি না হয় তখন আমরা কি করব? তখন মালকিন অনেক রেগে মালিককে বললেন, এই সব কিছু তো তোমার জন্য হয়েছে, আর এই মেয়েটা যদি মন্ত্রীজির সঙ্গে রাত কাটাতে রাজি না হয় তাহলে মন্ত্রী আমার সঙ্গে রাত কাটাবে, আর এটা আমি কখনোই হতে দেব না। তাই যেমন করে হোক এই মেয়েকে ওই মন্ত্রীর সঙ্গে রাত কাটাতেই হবে। আমি যেহেতু বোবা ছিলাম তাই আমার অনুভূতি, আবেগ ও কান্নার কোনোই মূল্য ছিল না তাদের কাছে। তারা আমার কষ্টটা বুঝতে চায়নি। তারা শুধু নিজের লাভটাই দেখছিল। তারা নিজের লাভের জন্য আমার বলিদান দিতে চেয়েছিল। কিন্তু আমার বাবা সবসময় আমাকে একটা শিক্ষা দিয়েছিল, যে জীবনে চলার পথে আমি যাতে কখনোই কোনো ভুল কাজ না করি। তারপর আমি যখন তাদের নোংরা প্রস্তাবে রাজি হয়নি, তখন তারা দুজন মিলে আমাকে স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। তারা 2 দিন আমাকে কোনো খাবার খেতে দেয়নি। ওই বন্ধ ঘরে আমি তখন ভগবানকে মনে করে একটাই কথা ভাবছিলাম, যে ভগবান আমাকে কেন এত কষ্ট দিয়েছেন? হয়তো আমি কথা বলতে পারলে আমার এতটা কষ্ট হতো না। একটি বোবা মেয়ের মনের ভাব প্রকাশ করতে না পারার যন্ত্রণা, আর্তনাদ, অবহেলা বারবার ভুল বোঝার শিকার হয়। তারপর সেদিন মালকিনের ভাই মালকিনের বাড়িতে আসে, এবং সেদিন রাতে মালিক ও মালকিন আমাকে সবার বেঁচে যাওয়া খাবার খেতে দিয়েছিল। কিন্তু আমি সেই খাবার খেতে না পেরে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আমি গরিব দরিদ্র পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমার মধ্যেও রুচি অরুচিকর ভাব ছিল। খাবারটা ফেলে দিয়ে বাবার কথা মনে করে আমি রান্নাঘরে বসে বসে কান্নাকাটি করছিলাম। ঠিক তখনই মালকিনের ভাই আমার কাছে এসে 1 গ্লাস জল দিয়ে বলল, দেখো, তুমি কেঁদো না, আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব। তার কথা শুনে আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। কারণ মালকিনের ভাই আমাকে ওই বাড়ি থেকে বের করার বিনিময়ে আমার সঙ্গে একটা রাত কাটাতে চেয়েছিল, এবং আমি যখন তার প্রস্তাবে রাজি হয়নি তখন সে কাছে এসে আমার গলা থেকে কাপড় সরিয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আমি তখন কথা বলতে না পেরে জোরে জোরে কাঁদতে শুরু করি, এবং আমাদের দুজনের মধ্যে হাতাপাই শুরু হয়। তখন আমাদের শব্দ পেয়ে মালকিন নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে উনার ভাই আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করছে। তখন মালকিন তার ভাইয়ের উপরে চিৎকার করে ওঠে। তখন সে তার নিজের দিদিকে দেখে ঘাবড়ে গিয়ে বলল, দিদি, আমার কিন্তু কোনো দোষ নেই। এই মেয়েটাই আমাকে এখানে ডেকেছে। এই মেয়েটাই আমাকে ইশারা করেছে তার কাছে যেতে। আমি তখন ইশারা করে মালকিনকে বললাম যে আমার কোনো দোষ নেই। তার ভাই আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। কিন্তু আমি যেহেতু বোবা ছিলাম, তাই আমার কথা বিশ্বাস না করে মালকিন তার ভাইকেই বিশ্বাস করেছিলেন। তারপর মালকিন আমাকে আঙুল দেখিয়ে বললেন, ভেতরে ভেতরে এইসব কাণ্ড করছিস, আর আমি যখন তোকে মন্ত্রীর সঙ্গে একটা রাত কাটানোর কথা বললাম তাতে তুই এত নাটক করলি। তোদের মতো মেয়েকে আমি খুব ভালোভাবে চিনে গেছি, তাই তোকে শেষবারের মতো বলছি, কাল যখন মন্ত্রীজি আসবেন তখন তোকে তৈরি হয়ে থাকতে হবে।
না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আসলে মালিক ও মালকিনের কথা শুনে আমি যেটা বুঝেছিলাম যে তারা নিজেদের লাভের জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল। ২৭ বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আমি যেহেতু কুমারী ছিলাম, তাই উপহার হিসেবে মন্ত্রীজির সামনে আমাকে প্রস্তুত করতে চেয়েছিলেন মালিক ও মালকিন। মালিক ও মালকিনের অনেক বলার পরেও আমি যখন রাজি হয়নি, তখন পরের দিন সকালে মালকিন সেই মেয়েটাকে ডেকে নিয়ে এসেছিল, যেই মেয়েটা আমাকে মালিক ও মালকিনের বাড়িতে চাকরি দিয়েছিল। সেই মেয়েটি আমাকে অনেক বুঝিয়ে বলল এবং আমি যখন ভয়ে তাদের প্রস্তাবে রাজি হয়, তখন তারা অনেক খুশি ছিল। তারপর সেদিন সন্ধেবেলা মন্ত্রীজির আসার আগে মালকিন আমাকে নিজের হাতে তৈরি করেছিলেন। তারপর মন্ত্রীজি যখন মালিকের বাড়িতে আসে, তার কিছুক্ষণ পরে মালকিন বললেন, "মন্ত্রীজি, আপনার জন্য একটা দারুণ উপহার আছে, যেটা দেখে আপনি অনেক খুশি হয়ে যাবেন।" তারপর আমি যেই ঘরে বসেছিলাম, তারা মন্ত্রীজিকে সেই ঘরের ভিতরে নিয়ে আসে। মন্ত্রীজিকে দেখা মাত্রই ভয়ে আমার পুরো শরীর কাঁপতে শুরু হয়। মালকিন তখন মন্ত্রীজিকে বললেন, "আপনি আজকে খুশি হয়ে যাবেন, কারণ এই মেয়ে কুমারী। আপনি প্রথম আজকে এই মেয়ের সঙ্গে মজা নিবেন।" তারপর মন্ত্রীজিকে ঘরে রেখে তারা সবাই ঘরের বাইরে চলে যায়। তারপর মন্ত্রীজি আমার কাছে এসে যখন জড়িয়ে ধরেন, তখন আমি কাঁদতে শুরু করি। উনার স্পর্শ আমাকে বিরক্ত করছিল। তারপর উনি আমাকে বললেন, "দেখো, তোমার সৌন্দর্য দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার সৌন্দর্য দেখে আমি আর থাকতে পারছি না। তুমি আমার কাছে এসো। আমি তোমাকে রানী বানিয়ে রাখব।" এই বলে মন্ত্রীজি যখন আমার বুকের কাপড় সরিয়ে ফেলেন, তখন আমি রেগে উনাকে একটা ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করি। তখন মন্ত্রীজি অনেক রেগে আমার গাল দুটোকে চেপে ধরে বললেন, "তোর সৌন্দর্যের একটুখানি তারিফ করেছি বলে নিজেকে বিশ্বসুন্দরী মনে করছিস?" তারপর উনি যখন আমার সঙ্গে অনেক জোর জবরদস্তি করেন, তখন আমি উনাকে অনেক জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে মেন দরজা দিয়ে পালাতে শুরু করি। ওই সময় আমি নিজের বাবাকে অনেক মনে করছিলাম। ওই সময় আমি নিজেকে খুব একা মনে করছিলাম। আমি তো তখনও বুঝতে পারিনি যে মা আমাকে বিক্রি করে ফেলেছে। ওদিকে আমি ভাবছিলাম, লোকের বাড়িতে কাজ করে আমি যা টাকা উপার্জন করব, সেটা দিয়ে আমার বাবার চিকিৎসা করতে সাহায্য হবে। ওদিকে নিজের মান সম্মান রক্ষা করতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এবার কোথায় যাব। আমি ওই শহরে নতুন ছিলাম। সেখানকার রাস্তা, অলি গলি কিছুই আমার চেনা জানা ছিল না। কিছুটা দূরে পালিয়ে গিয়ে আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন একটা গাছের তলায় বসে বাবার কথা মনে করে কাঁদছিলাম। ঠিক তখনই ৩ জন বদমাইশ কাছে এসে আমাকে ধরে ফেলে। আমি তখন বুঝতে পারি যে তারা মন্ত্রীজির লোক। তারপর শত চেষ্টা করার পরেও আমি তাদের হাত থেকে রেহাই পাইনি। তারা আমার নাকে কিছু স্প্রে করে, যার ফলে আমি বেহুঁশ হয়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখি একটা বন্ধ ঘরে আমার হাত পা বেঁধে রেখেছে। ওই ঘরটা অন্ধকার হয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এতটা খারাপ অবস্থা হবে। তখন আমি খুব চেষ্টা করলাম নিজের হাতের ও পায়ের বাঁধন খুলে দেওয়ার, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণ পরে দেখি সেই মেয়েটা এসে হাজির হয়, যেই মেয়েটা আমাকে মালিক ও মালকিনের বাড়িতে রেখে গেছিল। কিন্তু সেই মেয়েটার সঙ্গে এবারে অন্য একজন মহিলা ও একটা লোক ছিল। তারা কি করতে এসেছিল সেটা জেনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ ওই মেয়েটি আমাকে এবার আরেকজনের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল এবং তারা আমাকে কিনে নিতে এসেছিল। আমি বুঝে গেছিলাম যে মালিক ও মালকিন আমাকে আবার সেই মেয়েটার হাতে তুলে দিয়েছে, যাতে তাদের নাম খারাপ না হয়। মানুষ কিভাবে এতটা নির্দয় হতে পারে? আমার মতো বোবা মেয়ের সঙ্গে কিভাবে তারা সবাই মিলে এতটা অন্যায় ও অবিচার করতে পেরেছিল? তারপর ওই মেয়েটি ৪ লক্ষ টাকার বিনিময়ে আমাকে নতুন কাস্টমারের কাছে বিক্রি করে দেয়। ওই সময় আমি সবকিছু বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার মতো আমার শরীরে ক্ষমতা ছিল না। আমি ভেবেছিলাম আমি হয়তো আর নিজেকে রক্ষা করতে পারবো না। তারা আমাকে বেহুঁশ করেছিল বলেই আমি মনের জোর থাকা সত্ত্বেও শরীরে কোনো জোর নিতে পারছিলাম না। আমি বোবা ছিলাম বলে সবাই আমাকে দুর্বল মনে করত। তারপর ৪ লক্ষ টাকার বিনিময়ে তারা যখন আমাকে নিয়ে যায়, ঠিক তখনই সেখানে আমার বাবা পুলিশ নিয়ে হাজির হয় এবং পুলিশে তাদের সবাইকে গ্রেপ্তার করে। বাবা তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আসলে বাবা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তখন মা
বাবাকে বলেছিল আমি নিজের ইচ্ছায় নাকি বাড়ি ছেড়ে চলে গেছি। কিন্তু আমার বাবা মায়ের এই কথায় বিশ্বাস করেনি। তারপর গ্রামের লোককে জিজ্ঞেস করে জানতে পারে আমি দিল্লি শহরে গেছি। তারপর বাবা পুলিশে গিয়ে আমার নামে কমপ্লেন করে এবং পুলিশ তদন্ত করে জানতে পারে আমি শহরে আছি। তারপর বাবা যখন আমাকে বাড়ি নিয়ে আসে তখন আমি বাবাকে সবকিছু বলেছিলাম। মা আমাকে বিক্রি করে দিয়েছিল এটা জেনে বাবা আমার মাকে ছেড়ে দিয়েছিল। বাড়ি ফিরে এসে আমার কোনো কাজকর্মে মন বসেনি। আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো মনে করেই আমি অস্থির হয়ে উঠতাম। তখন বাবা আমাকে বোঝাতো এবং আমার পাশে থাকতো। এই ঘটনাটা ঘটতে আজ ৬ মাস হয়ে গেছে। বাবা এখনও চেষ্টা করে আমার বিয়ে দেওয়ার। কিন্তু বাবাকে বলেছি আমি আর বিয়ে করতে চাই না। আমি সারাটা জীবন বাবার সেবা যত্নে কাটিয়ে দিতে পারবো। কিন্তু প্রণয় নামের একটা ছেলে আমার ব্যাপারে সবকিছু জানার পরেও আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। যদিও বা ছেলেটার একটা ৬ বছরের বাচ্চা মেয়ে ছিল। আসলে ছেলেটার স্ত্রী একটা বড় অসুখে মারা যায়। তারপর সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রথমে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার। কিন্তু যখন আমি প্রণয়ের মেয়েকে দেখি তখন তাকে দেখে আমার মনে মায়ের মমতা চলে আসে এবং আমি এই বিয়েতে রাজি হই। এখন আমি আমার বিবাহিত জীবনে অনেক সুখে আছি। কোনোদিন ভাবতে পারিনি আমি বরের এত সুখ পাবো। প্রণয় আমাকে অনেক ভালোবাসে। বাবার পরে প্রণয় আমার সব কথা বুঝতে পারত। কথাগুলো বলতে মানে আমার ইশারাগুলো বুঝতে পারত। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।